তো দেখ, আজকে যে চ্যাপ্টারের নাম কি? 7 নম্বর চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার তো হয়ে গেছে। 7 নম্বর চ্যাপ্টার কি বলছে? চ্যাপ্টারের নাম হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্স। ঠিক আছে তো? মানে চ্যাপ্টারটার নামই হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্স। ফাইন্যান্স মানে জানিস তো কি করে টাকা পয়সা জোগাবে, বিজনেস করতে গেলে টাকা পয়সা লাগবে, তো কি করে টাকা পয়সা জোগাড় হবে সেইটা নিয়েই চ্যাপ্টারটা। ঠিক আছে তো? সোর্সেস অফ ফাইন্যান্স। প্রথম যে কোশ্চেনটা বলছে দেখ, আমাদের পিডিএফ এর 7 নম্বর কোশ্চেনটা। পিডিএফ এর 7 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কি বলেছে? সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স। তুই আজকে একটা ব্যবসা আরম্ভ করবি, ঠিক আছে তো? তুই আজকে একটা ব্যবসা আরম্ভ করবি, ব্যবসা করতে কি লাগে? টাকা লাগে। টাকা কোথা থেকে জোগাড় করবি? এটাই চ্যাপ্টারটা, মানে এখন কোশ্চেনটা এটাই। তুই যে আজকে ব্যবসা করবি, ব্যবসা করতে টাকা লাগবে, তো টাকা তুই কোথা থেকে জোগাড় করবি? আর যদি তুই এক মালিকানা কারবার বিজনেস, ভালো করে শোনো, এক মালিকানা কারবার প্রথমে পড়েছি তো। এক মালিকানা কারবার মানে যে বিজনেসের মালিক একজন, সে টাকা কি করে জোগাড় করবে? নিজের নিজের কাছে যে টাকা আছে সেই টাকা জোগাড় করবে। পার্টনারশিপ বিজনেসে টাকা জোগাড় করবে কি করে? পার্টনাররা মিলিতভাবে টাকা জোগাড় করবে। কিন্তু যদি কোম্পানি হয়, কোম্পানির ক্ষেত্রে টাকা কি করে জোগাড় হয়? সেটা বেসিক্যালি এই সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স মানে কোম্পানির কথাই বলা হবে। একটা কোম্পানি যদি হয়, কোম্পানি কি করে টাকা জোগাড় করে? আজকে মাথায় রাখবি, যে কোনো একটা কোম্পানি, তুই যদি একটা কোনো কোম্পানি খুলতে চাস, তাহলে সেখানে টাকা কি করে জোগাড় করবি? দুটো উৎস আছে। কোম্পানি হলে তোমার টাকা জোগাড় করার দুটো উৎস আছে। ঠিক আছে? একটা হচ্ছে ওনার্স ফান্ড। ঠিক আছে, কি বললাম? একটা হচ্ছে ওনার্স ফান্ড আর একটা হচ্ছে বরোড ফান্ড। মন দিয়ে শুনবি যেটা বলছি। অ্যাকচুয়ালি এই যে সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স, বেসিক্যালি কোম্পানি নিয়ে ডিসকাশন করা হবে। এক মালিকানা কারবার হয়, টাকা জোগাড় করবে তুমি নিজে থেকে। পার্টনারশিপ হলে পার্টনাররা টাকা দেবে। কিন্তু যদি তুমি বিজনেসটাকে অনেক বড় করতে যাও, তো কোম্পানি খুলতে যাও, সেক্ষেত্রে কোম্পানির টাকা জোগাড় করার বেসিক্যালি দুটো উৎসই থাকে। ঠিক আছে তো? একটা ওনার্স ফান্ড আর একটা বরড ফান্ড। বলে স্যার, সোল প্রপার্টিশিপ বিজনেসে ওনার্স ফান্ড আর বরড ফান্ড হয় না? সোল প্রপার্টিশিপ বিজনেস মানে এক মালিকানা কারবারেও হয়। এক মালিকানা কারবারে মালিকের কাছে যদি টাকা থাকে, সেটা তো হয়ে গেল, ও যে টাকা দেবে ওটাকে বলে ওনার্স ফান্ড। ওনার্স ফান্ড মানে নিজে এটা দিচ্ছে। আর যদি যত টাকা শর্ট পড়ছে, সে বাইরে থেকে টাকা ধার করে, তাকে কি বলে? বরোড ফান্ড। হতে পারে স্যার পার্টনারশিপ বিজনেস, তাই হতে পারে। পার্টনাররা মিলিত হয়ে যে টাকা দেয় সেটা ওনার্স ফান্ড, কিন্তু বাইরে থেকে টাকা ধার করে নিয়ে আসলে তখন বরোড ফান্ড। কোম্পানির ক্ষেত্রেও তাই হয়। কোম্পানির ক্ষেত্রে যারা মালিক, কোম্পানি যদি খুলতে যাও, কোম্পানির মালিক যদি টাকাটা দেয়, তাকে বলে ওনার্স ফান্ড। আর বাইরে থেকে যদি টাকা না থাকে, বাইরে যদি টাকা ধার করে নিয়ে আসে, তাকে বলে বরোড ফান্ড। ঠিক আছে তো? তো এখানে দেখ কি বলেছে, জিনিসটা বুঝতে পারলি আমি কি বলতে চাইলাম? আশা আশা করি বুঝতে পারলি। অর্থাৎ স্যার বুঝতে পারলাম একটা ব্যবসা শুরু করতে গেলে কি করে টাকা জোগাড় করতে হয়, এটাই আমি শেখালাম। সেটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হতে পারে, পার্টনারশিপ হতে পারে, বা কোম্পানি হতে পারে। বলছে দ্য সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স মে বি ক্লাসিফাইড ইন টু ওয়েজ, সাচ অ্যাজ অন দ্য বেসিস অফ ওনারশিপ অ্যান্ড অন দ্য বেসিস অফ, ঠিক আছে, একটা ওনারশিপের বেসিসে। ঠিক আছে, কি লেখা আছে? একটা ওনারশিপের বেসিসে, আর একটা কিসের বেসিসে? দেখ কি লেখা আছে, অন দ্য বেসিস অফ পিরিয়ড। অন দ্য বেসিস অফ পিরিয়ড। একটা ওনারশিপের বেশি, ওনারশিপ মানে মালিকানার দিক থেকে, আর একটা সময়ের দিক থেকে। ঠিক আছে তো? একটা মালিকানার ভিত্তিতে, সময়ের ভিত্তিতে। তাহলে কি বলেছে? রেজিং অফ সোর্সেস ফাইন্যান্স, ব্যবসা করতে গেলে টাকা পয়সা জোগাড় করতে হবে না, সেটা আমি ভাগ করতে পারি দুদিক থেকে। একটা কিসের দিক থেকে বল? একটা হচ্ছে তোমার মালিকানার দিক থেকে, মানে ওনারশিপের দিক থেকে, আর একটা টাইমের দিক থেকে, পিরিয়ড, সময়ের দিক থেকে। ঠিক আছে? দিস আর ডিসকাস বিলো, নিচে ডিসকাস করা হচ্ছে। একটা হচ্ছে ওনারশিপ। ওনারশিপের দিক থেকে কি ডিসকাশন করা হচ্ছে? এই ওনারশিপের দিক থেকে যখনই বলবো, তাহলে বলছে অন দ্য বেস অফ ওনারশিপ দ্য সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স ক্যান বি ক্লাসিফাইড ইন টু গ্রুপস, সাচ অ্যাজ একটা ওনার্স ফান্ড আর একটা বরোড ফান্ড। তাহলে কি বুঝতে পারলি? স্যার বিজনেসে টাকা জোগাড় করবো, এটা যদি দেখবো, এটা দুদিক থেকে দেখতে পারি, একটা ওনারশিপের দিক থেকে, একটা পিরিয়ডের দিক থেকে। ওনারশিপের দিক থেকে দেখলে এটার আবার দুটো ভাগ, একটা ওনার্স ফান্ড আর একটা বরোড ফান্ড। একটা ওনার্স ফান্ড, একটা বরোড ফান্ড। নিচের ছবির দিকে তাকা, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এই দেখ ছবিটার দিকে তাকা, দেখ টাইম লাইনটা দেখ। এটা গ্রাফের মতন করে দিয়েছি, কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। একটা সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স, একটা ওনারশিপের দিক থেকে, আর একটা কিসের দিক থেকে বল? একটা দেখ কি লেখা আছে, একটা ওনারশিপের দিক থেকে একটা চার্ট আছে, আর একটা কোন দিক থেকে? একটা পিরিয়ডের দিক থেকে। তো ওনারশিপের দিক থেকে মানে বেসিক্যালি দুটো হয়। ওনারশিপের দিক থেকে যেটা আমি তোকে এতক্ষণ ধরে বলছিলাম, একটা ওনার্স ফান্ড আর একটা বরোড ফান্ড। একটা ওনার্স ফান্ড, একটা বরোড ফান্ড। আবার বলছি, একটা ওনার্স ফান্ড আর একটা বরোড ফান্ড। কি বললাম? একটা ওনার্স ফান্ড আর একটা ওনার্স ফান্ড মানে মালিক যে টাকা দেয়, তাকে বলে ওনার্স। ঠিক আছে? আর বাইরে থেকে টাকা ধার করলে তাকে বলে বরোড ফান্ড। দেখ ওনার্স ফান্ডের মধ্যে কি কি আছে? ওনার্স ফান্ড কি বলেছে? ওনার্স ফান্ড সোল প্রোপ্রাইটার মানে এক মালিকানা কারবার। পার্টনার মানে পার্টনারশিপ বিজনেস। তার মানে তুমি যদি এক মালিকানা কারবার করো, ধরো তুমি অনেকে দেখি বাড়ির বাইরে ছোট্ট একটা মুদিখানা দোকান খুলেছে, ওটা তো এক মালিকানা কারবার। ওটা তো এক মালিকানা কারবার। ঠিক আছে? তাহলে ও নিজেই টাকা দেবে। তারপর পার্টনারশিপ বিজনেস করলে পার্টনার টাকা দেবে। কিন্তু তুমি যদি আজ একটা কোম্পানি খুলতে যাও, জানিস তো, আমি তোকে পরের পর 12 যখন উঠবি, চ্যাপ্টার আছে, কোম্পানি অ্যাকাউন্টস আছে। তুমি যদি কোম্পানি খুলতে যাও, তাহলে কোম্পানি টাকা জোগাড় করবে কি করে? স্যার কোম্পানির মালিকরা যে টাকাটা নিয়ে আসবে, কোম্পানির মালিকরা কিভাবে টাকাটা নিয়ে আসে? মার্কেটের শেয়ার, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার মারফত টাকা নিয়ে আসে। কি দিয়ে? দেখ 3 নম্বর বলছে ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার আর রিটেন আর্নিংস। তাহলে বুঝতে পারলি ওনার্স ফান্ডের মধ্যে কি কি পড়ে? সোল প্রোপ্রাইটার পড়বে,
পার্টনার্স পড়বে, ইকুইটি শেয়ার হোল্ডার পড়বে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার পড়বে, ঠিক আছে? আর কি পড়বে? রিটেন আর্নিংস। এইগুলোই হচ্ছে ওনার্স ফান্ডের মধ্যে পড়ে। বরড ফান্ডের মধ্যে কি বলছে? মানে টাকা বাইরে থেকে টাকা ধার করে নিও, সেটা কি? ডিবেঞ্চার। ডিবেঞ্চার মানে লোন, মার্কেট থেকে লোন করতে হয়, তাকে বলে ডিবেঞ্চার, ঠিক আছে তো? ডিবেঞ্চারকে বাংলায় বলে ঋণপত্র, বাংলাটা কেমন লাগতে পারে ও যাই হোক। 12 যখন উঠবি ডিবেঞ্চারের একটা চ্যাপ্টার আছে, অঙ্কের চ্যাপ্টার, ডিবেঞ্চার, অঙ্ক করতে হবে ডিবেঞ্চারের উপর। ডিবেঞ্চার মানে কি? দেখ, আমাদের টাকা দরকার হলে লোন করি তো, লোন। যখন তোমার প্রচুর টাকার লোন দরকার তখন তোমাকে ডিবেঞ্চার ইস্যু করতে হবে, ডিবেঞ্চার লোন। ডিবেঞ্চার এক ধরনের লোন, এটুকু তোমাদের রাখবে, ডিবেঞ্চার এক ধরনের লোন। পাবলিক ডিপোজিট, এটাও এক ধরনের লোনের নামগুলো পড়তে হয়। বড় ফান্ডে কি কি পড়ছে? একটা হচ্ছে বল, কি বললাম? ডিবেঞ্চার পড়ছে, একটা পাবলিক ডিপোজিট পড়ছে, একটা কমার্শিয়াল পেপার পড়ছে, ঠিক আছে? একটা কমার্শিয়াল ব্যাংক, ফ্যাক্টরিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর আইসিডি, ইন্টার কর্পোরেট ডিপোজিট। এই জিনিসগুলো তোকে একবার ছোট করে রিড করে নেবো, অসুবিধা নেই। তো দেখ উপরে লেখা আছে, এগুলোই সব লিখেছে। এই দেখ, ওনার্স ফান্ডের মধ্যে কি কি বলেছে? বলছে দ্য ফান্ড হুইচ ইজ রেজ ফ্রম ওনার্স দ্য বিজনেস ইজ কল্ড ওনার্স ফান্ড। তার মানে সেই সমস্ত ফান্ডকে ওনার্স ফান্ড বলে যেইগুলো ব্যবসার যারা ওনার তারা নিয়ে আসে, ব্যবসার ওনার নিয়ে আসে ওনার্স ফান্ড। বলছে দিস ফান্ড ইজ প্রোভাইডেড দ্য প্রোপ্রাইটার অ্যালোন ইন দ্য কেস অফ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনার্স জয়েন্টলি। এইগুলো বলেছি, একই কথা, যে কথাগুলো বারবার করে বললাম সেটাই এবার লিখেছে। দেখ, পার্টনার্স জয়েন্টলি ইন দ্য কেস অফ পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? আর শেয়ার হোল্ডার ইন দ্য কেস অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড রিটেন আর্নিংস। এই মধ্যে কি বললাম? তুমি যদি এক মালিকানা কারবার হও, তুমি নিজে টাকা নিয়ে আসবে, ওনার্স ফান্ড। পার্টনারশিপ হলে পার্টনার নিয়ে আসবে। আর যদি তুমি কোম্পানি খোলো, তাহলে কোম্পানিতে শেয়ার হোল্ডাররা টাকা নিয়ে, শেয়ার হোল্ডার। দেখ, তাই লিখেছে যে শেয়ার হোল্ডার ইন দ্য কেস অফ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড রিটেন্ড আর্নিংস। রিটেন্ড আর্নিংস, আর রিটেন আর্নিংস জিনিসটা আমি একটা পাতি কথা রিটেন আর্নিংস বলে দিচ্ছি। তুমি একটা বিজনেস চালাচ্ছ, বিজনেসে প্রতি বছর যে প্রফিটটা জমছে না, সেই প্রফিটটা আবার বিজনেসে ইনভেস্ট করে দেওয়া হবে। এই বছর বিজনেস করে যে প্রফিটটা হলো সেটাই আবার পরের বছর ইনভেস্ট করে দেওয়া হয়। এটাই হচ্ছে রিটেন আর্নিংস। এটা বলছে ওনার্স ফান্ড। বরড ফান্ড কি বলেছে? তোর কাছে যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে, তুই ব্যবসা করছিস, টাকা দরকার, টাকা যদি না থাকে তখন তুই কি করবি? মার্কেট থেকে টাকা ধার করবি। এটাই বলেছে বরড ফান্ড। বলছে ফাইন্যান্স হুইচ ইজ রেজ থ্রু লোন ফ্রম জেনারেল পাবলিক, কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। স্যার, কার কাছ থেকে টাকা ধার করতে পারিস? তুই ব্যবসা করে কার থেকে টাকা ধার করতে পারিস? স্যার, সাধারণ মানুষের থেকে টাকা ধার করতে পারি। স্যার, ব্যাংকের থেকে টাকা ধার করতে পারি, আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই ৩ জায়গা থেকে টাকা ধার করি। কোন জায়গা থেকে বুঝতে পারি তো? জেনারেল পাবলিক, ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংক। টাকা ধার করতে গেলে কমার্শিয়াল ব্যাংকেই যাবো, ঠিক আছে? আর কি বলেছে ধর, আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটাকে বলা হয় বরড ফান্ড। দিস ফান্ড ইজ প্রকিউরড থ্রু, কিসের মাধ্যমে? স্যার, এই টাকাটা কিভাবে জোগাড় করবো? ইস্যু অফ ডিবেঞ্চার, কিছুক্ষণ আগেই বললাম, ডিবেঞ্চার। আমাদের যখন ব্যবসা করবো, আরেকটা কথা, তুই এখন এক মালিকানা কারবার খুলেছিস, সেখানে কিন্তু লোন দরকার হলে তুই ডিবেঞ্চার পাবি না। তুই পার্টনারশিপ বিজনেস খুলেছিস, লোন দরকার হলে ডিবেঞ্চার পাবি না। ডিবেঞ্চার একমাত্র কোম্পানির ক্ষেত্রেই হয়। কাদের ক্ষেত্রে হয়? শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে, শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে তো? আজকে ধর সাপোজ ধর টাটা কোম্পানি, ওর ধর, আমি একটা বড় এক্সাম্পল দিলে বুঝতে পারবি। ধর টাটা কোম্পানি, তোর আজকে ১,০০০ কোটি টাকা লোন দরকার, ১,০০০ কোটি টাকা, মানে কম একটা দুটো টাকা না। স্যার, এই টাকাটা কোনো ব্যাংক দিতে পারবে না, বুঝতে পারলি তো? ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব নয়, বা কোনো একজন লোকের কাছে গেলেই তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? সেই কোম্পানি ও মার্কেটে লোন, ডিবেঞ্চার ছাড়বে, ডিবেঞ্চার। ও মানে এই কোম্পানি বলতে চাইছে যে আমার লোন দরকার, তোমরা কি কেউ আমাকে লোন দিতে চাও? পাবলিককে বলবে, ঠিক আছে? ওই লোন, লোন মানে ব্যাপারটা কি হয়? একটা কাগজ, ঠিক আছে? একটা কাগজ, বলছে একটা কাগজের দাম ১০ টাকা, বা একটা কাগজের দাম ১০০ টাকা, ঠিক আছে তো? কেউ আমাকে ১০০ টাকা দিলে, কেউ আমাকে ১০০ টাকা দিলে, আমি তাকে তার বদলে আমার কোম্পানি একটা ডিবেঞ্চার দেবো, মানে একটা কাগজ দেবো। তুমি আমাকে ১০০ টাকা দাও, আমি তোমাকে একটা কাগজ দেবো। এই কাগজটার ভ্যালু, ওটাই তো। ও আমাকে যেই ১০০ টাকা দিল, আমি ওকে কাগজটা দিলাম। তাহলে স্যার, তাহলে ওর ফায়দা কি? ও কি পাবে? আমি ওকে বলবো যতদিন না পর্যন্ত তোমার এই ১০০ টাকা শোধ করতে পারো, তোমাকে বছরে প্রতি বছর আমি এত % করে সুদ দেবো। ঠিক আছে? আমি টাইম, আমি পিরিয়ড চেয়ে নিলাম, ১০ বছর পর তোমার টাকাটা শোধ করে দেবো। ১০ বছর পর তোমাকে আমি ১০০ টাকা শোধ করে দেবো, অসুবিধা নেই। তুমি যতদিন না শোধ করতে পারবা, ১০ বছরের মধ্যে শোধ করবো। শোধ ১০ বছরের মধ্যে করবো। যদি শোধ করতে না, যতদিন না শোধ করো, প্রতি বছর তোমাকে সুদ দেবো। এবার ধর, আমার ধর প্রচুর টাকা দরকার। এবার প্রচুর টাকা দরকার, ব্যাংক এত টাকা দিতে পারবে না। ব্যাংক একটা লিমিটেড টাকা দিতে পারবে, প্রচুর টাকা দিতে পারবে না। তার মানে তুই ভাব, এরকম প্রচুর লোকের থেকে আমি লোন পেতে পারবো। প্রচুর লোকের থেকে, তো সারা ভারত বা সারা বিশ্বের মধ্যে প্রচুর লোকের থেকে লোন পেতে পারবো। কোটি টাকা কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ডিবেঞ্চার। বুঝলি? এটা হচ্ছে ডিবেঞ্চার। বুঝতে পারলি তো? এরপরে আমরা আগামী দিনে প্রচুর অঙ্ক করবো ডিবেঞ্চার উপর। সুবিধা নেই। ওই ওটা পুরো ডিবেঞ্চারের উপর অঙ্ক আছে। ঠিক আছে তো? তো বুঝতে পারলি ইস্যু অফ ডিবেঞ্চার। তারপর টেকিং লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক, স্যার তুমি ব্যাংক পড়েছিস তো? কমার্শিয়াল ব্যাংকের একটা নাম বল, যেকোনো ব্যাংক না, তোর চোখের সামনে একটা ব্যাংক পড়ছে, ওটাই কমার্শিয়াল ব্যাংক, বল না? হ্যাঁ?
SBI ব্যাংক অফ বরোদা কমার্শিয়াল ব্যাংক তো, ও বললে এসবিআই কমার্শিয়াল ব্যাংক তো, এগুলো সব কমার্শিয়াল ব্যাংক, এগুলো সব কমার্শিয়াল ব্যাংক। তারপরে টেকিং লোন ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা লোন নিই, আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিলাম তাকেও বলা হয় তোর বড় ফান্ডের মধ্যে পড়বে, ঠিক আছে তো, বুঝতে পারছিস ব্যাপারটা, কিছু কঠিন নেই। ফ্যাক্টরিং অফ ট্রেড ডেটার্স, ঠিক আছে, এর থেকেও তুই টাকা নিতে পারিস। তারপর বলেছে কি অ্যাকসেপ্টিং আইসিডি ইন্টার কর্পোরেট ডিপোজিট, আমরা এই কোশ্চেনটা আছে ডিটেলসে পড়বো, ইন্টার কর্পোরেট ডিপোজিট, হোয়াট ইজ ইন্টার কর্পোরেট ডিপোজিট পড়বো, অবশ্যই পড়বো ইন্টার কর্পোরেট ডিপোজিট কি, ঠিক আছে তো, যখন আমরা এইগুলো আমার বড় বড় করে পড়তে হবে তখন ওখানে ডিসকাশন করতে হবে, সময় নষ্ট করবে। ইস্যুইং কমার্শিয়াল পেপার ইস্যু করে নিবি, আর ট্রেড ক্রেডিট ব্যবসায়িক ধার, এতে দেখ ভালোভাবে কি বলতো, যেটুকু পড়াবে সঙ্গে সেটা পড়ে নিলে সুবিধা হবে, জমিয়ে রাখবি না। ঠিক আছে তো, এটা বললাম, এটা কি দেখে বল, কোন দিক দিয়ে দেখলাম এটা, আচ্ছা এটা বললাম না এই চ্যাপ্টার দিয়ে বড় কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন তো আছে, বড় কোশ্চেন আসবে, বড় কোশ্চেন কত আছে 6 নাম্বার আসবে এই চ্যাপ্টারে, 6 নম্বর 4 না, এই চ্যাপ্টারে 6 নাম্বার আসবে। আচ্ছা এবার পিরিয়ড বেস মানে কি, পিরিয়ডের দিক থেকে দেখবো 3 রকমের হয়, একটা দেখ এ দেখ লেখা আছে, দেখ চার্টের দিকে দেখা, একটা লং টার্ম ফাইন্যান্স, একটা মিডিয়াম ফাইন্যান্স, একটা শর্ট টার্ম ফাইন্যান্স। কি ফাইন্যান্স বললাম বল, একটা লং টার্ম বল, এমনি পড়তে পারবি, লং টার্ম, মিডিয়াম আর শর্ট টার্ম। স্যার লং টার্ম কাকে বলে একটু বোঝান না, লং টার্ম কাকে বলে, শর্ট টার্ম কাকে বলে, মিডিয়াম কাকে বলে? লং টার্ম কাকে জানিস তো, 5 বছরের বেশি হলে তাকে বল লং, এরকম রাখতে বলি 5-এর বেশি হলে লং টার্ম, বল 5 বছর বেশি হলে তাকে কি বলে বললাম, লং টার্ম। এবার মিডিয়াম কাকে বলে, 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5 মনে রাখতে পারবি তো, দেখ 5, এই যে এরকম সাইন দিলাম 5 বছরের বেশি, এটা দিলাম 1 থেকে 5, মানে 1 থেকে 5 মানে যে 1-এর বেশি কিন্তু 5-এর কম হয়ে গেল। আর শর্ট টার্ম মানে এটা 5-এর বেশি, 1-এর কম হবে, 1-এর কম, 1-এর যদি কম হয়, 1-এর যদি কম হয় তখন তাকে বলে শর্ট টার্ম। মনে রাখতে পারবি না এটা, এই ছবি থেকে মনে রাখতে পারবি না, বল প্রথমটা কি বললাম, লং টার্ম কাকে বলে 5-এর বেশি, মিডিয়াম কাকে বলে 1 থেকে 5, 1 থেকে 5, আর শর্ট টার্ম কাকে বলে 1-এর কম। যদি এমসিকিউ চলে আসে তোর আরো লিখতে পারবি, সুন্দর করে লিখতে পারবি। দেখেন এখানে লিখে দিয়েছি, ইংলিশ সুন্দর করে লেখা আছে, দেখ কি লেখা আছে, লং টার্ম ফাইন্যান্স, দ্য ফাইন্যান্স হুইচ ইজ রেইজড ফর আ পিরিয়ড, দ্য ফার্ম হুইচ ইজ রেইজড ফর আ পিরিয়ড এক্সিডিং 5 ইয়ার্স, 5 বছরের বেশি, ইজ কল্ড লং টার্ম ফাইন্যান্স। যেমন স্যার উদাহরণ বলুন, ইকুইটি শেয়ার, এই স্যার ইকুইটি শেয়ার আবার কি? আরে দেখ আমি তোকে বলছি, সাপোজ ধর আগে জানতে হবে শেয়ার জিনিসটা কি, শেয়ার মানে একটা কাগজ, আরো ভালো করে বললে শেয়ার হচ্ছে একটা কাগজের টুকরো, শেয়ার হচ্ছে কাগজের টুকরো, মানে স্যার বুঝতে পারলাম না কাগজের, আচ্ছা ভালো কথা, 12-এ যখন উঠবো 12-এ একটা কোম্পানি অ্যাকাউন্টস আছে, কোম্পানি অ্যাকাউন্ট, যেখানে শেয়ার চ্যাপ্টার শেখাবে, শেয়ার তো প্রচুর আছে, 10-15 নম্বর অঙ্ক আছে ওখান থেকে, ঠিক আছে তো, শেয়ার চ্যাপ্টার শিখে যাবে, ওখানে আরো ডিটেলসে শিখবে, তোকে বলছি। তোরা পড়েও ছিলাম মনে হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার বিজনেস, সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম ওই তোর কি জানো, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, ফিচার্স অফ আ জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক আছে, ওখানে ছিল ডিসকাশন ছিল। আবার বলছি শেয়ার জিনিসটা কি, শেয়ার মানে হচ্ছে একটা কাগজের টুকরো। যেমন ধর আজকে আমি বলেছিলাম, ধর বাড়িতে ধর বাবার কাছে বললি, বাবা দাও আজকে 1000 টাকা দাও লাগবে, বাবা দিল না, বলেছিলাম একটা উদাহরণ, বাবাকে চেলি 1000 টাকা চেলি, বাবা দিল না 1000 টাকা, তাহলে কি হবে, এইখানে খরচা হবে, বাবা দিল না টাকা। এবার সেই 1000 টাকা, তুই 1000 টাকা ডাইরেক্ট চেলি, বাবা দিল না, তখন তুই কার কাছে চেলি, বাড়িতে আছে বাবা আছে, মা আছে, ঠিক আছে তো, দিদি আছে, দাদা আছে, সবাই আছে। দিদির গায়ে চেলি, দিদি 200 টাকা দিল, বাবার তো দাদার গায়ে চেলি, দাদা 300 টাকা দিল, 200 300 500 জোগাড় হয়ে গেল। মার কাছে চেলি, মা 300 দিল, 800 জোগাড় হয়ে গেল। বাবার গায়ে চেলি, বাবা 200 টাকা দিয়ে দিল, তোর 1000 টাকা জোগাড় হয়ে গেল। একজন ডিনাই করে দিল, কিন্তু সবার থেকে অল্প অল্প করে নিলি। এই যে এক একটা নিলেন, এই এক একটা পার্ট, তোর যে 1000 টাকা দরকার, এই 1000 টা 4টে পার্টে জোগাড় করলি, এই এক একটা পার্টকে বলা হয় শেয়ার, বুঝতে পারলি, হোয়াট ইজ শেয়ার, এটাই হচ্ছে শেয়ার। একটা কোম্পানি ধর টাকা লাগবে, সাপোজ ধর 10 লাখ টাকা লাগবে, একজনের পক্ষে দেওয়া সম্ভব না 10 লাখ টাকা, কিন্তু এই 10 লাখ টাকাকে কতগুলো ভাগে ভাগ করলি, কি বললাম, কতগুলো ভাগে ভাগ করলি, স্যার কতগুলো ভাগে, সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কতগুলো ভাগে ভাগ করলি, এক একটা ভাগকে বলা হয় শেয়ার, বুঝা গেল, হোয়াট ইজ শেয়ার, এটা হচ্ছে শেয়ার, এক একটা ভাগ হচ্ছে শেয়ার। তাহলে আর যদি তুমি কোম্পানির মালিক হতে চাও, তাহলে তোমাকে কোম্পানির শেয়ার কিনতে হবে, তুমি যদি কোম্পানির মালিক হতে, তাহলে তোমাকে কোম্পানির শেয়ার কিনতে হবে, এই শেয়ারটাকে বলা হয় ইকুইটি শেয়ার, অর্থাৎ কোম্পানির যে মেন মালিক তাকে বলা হয় ইকুইটি শেয়ার, ঠিক আছে, এদের টাকা কোম্পানি কখনো ফেরোয় না,
বুঝতে পারলি? এদের টাকা কোম্পানি কখনো ফেরায় না, এদের টাকা কোম্পানি কখনো ফেরায় না। কিন্তু আর একটা শেয়ার হয় প্রেফারেন্স শেয়ার, এদের টাকা কোম্পানি ফিরিয়ে দেয়, এদের টাকা কোম্পানি ফিরিয়ে দেয়, এটাকে বলা হয় প্রেফারেন্স। আমি কিছুক্ষণ পরেই পড়বো ডিফারেন্স পড়বো ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারে। তাহলে বুঝতে পারলি? দেখ এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে কি বলেছে ভালো করে পড়। বলছে স্যার উদাহরণ কি দিয়েছে, একটা ইকুইটি শেয়ার দিয়েছে, লং টার্ম ফাইন্যান্স উদাহরণ ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেন্ড আর্নিংস, ডিবেঞ্চার, ব্যাংক, ঠিক আছে, ডিবেঞ্চার, ব্যাংক এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর দ্য সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্স, ঠিক আছে। মিডিয়াম টার্ম ফাইন্যান্স কাকে বলেছে? দ্য ফাইন্যান্স হুইচ ইজ রেইজড ফর আ পিরিয়ড অফ মোর দ্যান 1 year বাট লেস দ্যান 5 years, তাকে বলে মিডিয়াম টার্ম ফাইন্যান্স। স্যার এক্সাম্পল কি কি দিয়েছে দেখ এখানে, এক্সাম্পলটা কত পড়ে নিতে হবে। প্রেফারেন্স শেয়ার দিয়েছে, ডিবেঞ্চার দিয়েছে, ঠিক আছে, ওই একই উদাহরণ দিয়েছে, একই উদাহরণ আবার চলে এসেছে। প্রেফারেন্স শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, পাবলিক ডিপোজিট আছে, কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো সব পড়তে হবে। তাহলে কোনো কঠিন, একদম ইজি কিন্তু, দেখ কোনো টাফই নেই। আমি তোকে মুখস্থ করে দিলাম এখন এখানে বসিয়ে বসিয়ে, এটা ধরে ধরে পড়িয়ে। শর্ট টার্ম সোর্স, শর্ট টার্ম ফাইন্যান্স কি বলছে? দ্য ফাইন্যান্স হুইচ ইজ রেইজড ফর আ পিরিয়ড লেস দ্যান 1 year ইজ কল্ড শর্ট টার্ম ফাইন্যান্স। কমার্শিয়াল ব্যাংক আছে, ট্রেড ক্রেডিট আছে, আইসিডি ইন্টার কর্পোরেট ডিপোজিট আছে, ঠিক আছে, কমার্শিয়াল পেপার আছে, ঠিক আছে, ফ্যাক্টরিং আছে, এক্সট্রা সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্স। পুরো প্রথম কোশ্চেন পুরো কমপ্লিট করে দিলাম, ঠিক আছে, পুরো প্রথম কোশ্চেন পুরো কমপ্লিট করে দিলাম। এরপর কি কোশ্চেন পড়াবে দেখ না, পড়াই দেখি একটা কোশ্চেন বের করি না, দেখ না প্রথম কোশ্চেনটাই পড়ি, এবার একের কোশ্চেন, ভালো লাগবে, এটা ইজি কোশ্চেন আছে, একদম ইজি কোশ্চেনটা পড়ি। ফিক্সড ক্যাপিটালের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটালের পার্থক্য আমি বলি। ঠিক আছে তো, খুব সোজা কোশ্চেন। হ্যাঁ দেখ পরের কোশ্চেনটা, যেই কোশ্চেনগুলো এখানে 7টা কোশ্চেন রেডি করেছি, 7টা রেডি কর, 7টা কোশ্চেন ভালো করে রেডি করে ফেলে, এই 7টার মধ্যেই তুই পরীক্ষায় আসবে, ঠিক আছে তো। তাহলে কি বললাম, ফিক্সড ক্যাপিটালের সঙ্গে কি কি বললাম বল, ফিক্সড ক্যাপিটালের সঙ্গে কার পার্থক্য বললাম, ফিক্সড ক্যাপিটালের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটালের পার্থক্য। ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিচ্ছি, পুরো ব্যাপারটা বলেছি। ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড অ্যাসেট, আচ্ছা ফিক্সড অ্যাসেটের উদাহরণ দিতে পারবি? ফিক্সড অ্যাসেটের উদাহরণ ফার্নিচার, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ঠিক আছে, তারপর হচ্ছে কি বলতো মোটর কার, বিল্ডিং, এরকম এরকম আছে। তাহলে এই সমস্ত ফিক্সড অ্যাসেট কেনার জন্য যে টাকা পয়সা খরচা করা হয় তাকে বলা হয় ফিক্সড ক্যাপিটাল। দেখ কি লিখেছে, দ্য ক্যাপিটাল হুইচ ইজ ইনভেস্টেড ইনটু ফিক্সড অ্যাসেটস, দ্য ক্যাপিটাল মানে ফিক্সড অ্যাসেটে যেই টাকাটা তুই ইনভেস্ট করবি, ফিক্সড অ্যাসেটে যেই টাকাটা ইনভেস্ট করা হয় তাকে বলা হয় ফিক্সড ক্যাপিটাল। স্যার তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? কারেন্ট অ্যাসেটে যে টাকাটা ইনভেস্ট করা হয় কারেন্ট অ্যাসেটসে তাকে বলে ওয়ার্কিং। কি লিখেছে, দ্য ক্যাপিটাল হুইচ ইজ ইনভেস্টেড ইনটু কারেন্ট অ্যাসেটস কল্ড ওয়ার্কিং। কি মনে রাখতে পারবি এটা? খুব কঠিন জিনিস। ফিক্সড অ্যাসেটে যে টাকা ইনভেস্ট করে তাকে বলে ফিক্সড ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেটে যে টাকা ইনভেস্ট করে তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। ব্যাস হয়ে গেল স্যার, প্রথম পয়েন্ট বুঝতে পেরেছি। ডিউরেশন, তুই একটা ফিক্সড কিনলে ওটা কত বছর দীর্ঘস্থায়ী হয়, কত বছর স্থায়ী হয়? স্যার বহু বছর, হ্যাঁ কি না, বহু বছর হয় না? কিন্তু একটা কারেন্ট অ্যাসেট তো অঙ্ক প্রথমেই বেসিক অ্যাকাউন্টে শিখেছি, কারেন্ট অ্যাসেটসের স্থায়িত্ব কতদিন হয়? স্যার এটা 1 বছর। দ্য ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড ফর শর্ট টার্ম, এখানে কি লিখে ডিউরেশনটা বলছে ফিক্সড ক্যাপিটালটা প্রয়োজন হয় অনেক দিনের জন্য। তুই মেশিন কি 1 বছরের জন্য ইউজ করি না স্যার, বহু বছরের জন্য মেশিন দরকার হয়। কিন্তু স্যার দ্য ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড, কিন্তু কারেন্ট অ্যাসেট পিরিয়ডটা কেমন হয়? শর্ট টার্ম হয়। তার মানে একটা লং টার্ম পিরিয়ড আর একটা শর্ট টার্ম পিরিয়ড, বুঝতে পারছিস তো? 6টা পয়েন্ট তোকে পড়তেই হবে, কারণ 6 নাম্বার দেবে পরীক্ষায়, 6 নাম্বার দেবে। তাহলে 6টা পয়েন্ট তুই বল, 2টো পয়েন্ট মুখস্থ হলো তো, আর এটা পয়েন্ট অফ ডিফারেন্স লিখতে হবে তোকে পরীক্ষা হলে গিয়ে, মানে ডিফারেন্সটা দিতে হবে, মানে তুই তো ডিফারেন্স লিখে দিতে পারলি কোনো সমস্যা নেই, কিন্তু পয়েন্ট। 3 নম্বর গেলে পারপাস, প্রশ্ন হলো ফিক্সড ক্যাপিটাল কেন দরকার হয়? অলরেডি বলে দিয়েছি ফিক্সড অ্যাসেট কেনার জন্য। বলছে দিস ক্যাপিটাল ইজ প্রকিউর টু বাই ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারি তো কেন দরকার, দিস ক্যাপিটাল ইজ প্রকিউর টু বাই ফিক্সড অ্যাসেটস, দিস ক্যাপিটাল ইজ প্রকিউর টু বাই কারেন্ট অ্যাসেটস। কত ইজি কোশ্চেন এটা। অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ দিস ক্যাপিটাল ইজ মোর দ্যান দ্য, ও এটা কি বলছে নিজেই বুঝতে পারছিস, বলছে যে ফিক্সড ক্যাপিটালের যে মূল্যটা হয় না, ফিক্সড ক্যাপিটালের যে অ্যামাউন্টটা ওয়ার্কিং ক্যাপিটাল চেয়ে বেশি হয়, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ভ্যালুটা কি হবে? ফিক্সড এর চেয়ে কম হয়। কঠিন দিয়েছে এটা, কিছুই দেয়নি, এটা অ্যামাউন্টটা বুঝতে পারিস কি বললাম, বুঝেছিস তো কি বললাম নাকি বুঝতে পারলাম? ফিক্সড ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল, তো কোনটার ভ্যালুটা বেশি হবে? ফিক্সড ক্যাপিটাল বেশি হবে, ফিক্সড ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল চেয়ে বেশি, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটাল চেয়ে কম। তার বলছে সোর্সেস, ফিক্সড ক্যাপিটাল যেটা
ধর তুই একটা কোম্পানি চালাচ্ছিস, তো কোম্পানিতে মেশিন কিনবি, বিল্ডিং কিনবি, ফার্নিচার কিনবি, তো টাকা দরকার। এই টাকাটা তুই কোথা থেকে জোগাড় করিস? একটা কোম্পানি ধর ফিক্সড অ্যাসেট কিনবে, যেমন ধর প্ল্যান্ট কিনবে। তো প্ল্যান্ট কিনতে টাকা লাগবে, তুই টাকাটা তুই কোথা থেকে কোম্পানি জোগাড় করবে টাকা বলতে পারবি? বল দেখি কোম্পানি কি করে টাকা জোগাড় করে? তো দেখে বলে দিল ওটা। এই দেখ শোন, কোম্পানি দেখ, তুই ধর আজকে ধর তুই ধর নরমাল একটা ছোট একটা দোকান খুলেছিস, এক মালিকানা কারবার, মানে তুই যে টাকাটা নিয়েছিস সেই টাকা দিয়েই তো ওইগুলো কিনলি। কিন্তু পার্টনারশিপ বিজনেস পার্টনার যে টাকাটা নিয়ে সেই টাকা দিয়ে কিনলো। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? স্যার ধর বলতে ওই স্যার আমি ধরুন একটা ব্যবসা ওপেন করলাম। তার মানে আমি যেই টাকাটা নিয়ে আসলাম, ধরুন আমি সেরকম টাকা আনতে পারলাম না। ব্যবসা করতে গেলে তুই যখন একটা ব্যবসা ওপেন করবি, তুই যতটা পারবি টাকা আনলি, যতটা টাকা শর্ট পয়সাটা লোন করলি। পার্টনারশিপ বিজনেসও তাই, কোম্পানিগতও তাই। তাহলে এখানে বলেছে কোম্পানি ধরো ফিক্সড অ্যাসেট কিনবে, কোথা থেকে টাকা জোগাড় করবে? কোম্পানি টাকা জোগাড় করার উৎস কি? শেয়ার আর ডিবেঞ্চার। তাই তো? তাহলে এখানে কি লিখেছে? বলছে শেয়ার, ডিবেঞ্চার আর লং টার্ম লোন সোর্সেস অফ দিস ক্যাপিটাল। এই ক্যাপিটালের মেইন সোর্স কোনটা? শেয়ার, ডিবেঞ্চার আর কি বললো? লং টার্ম লোন। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল কি করে হয়? ওয়ার্কিং ক্যাপিটাল টাকাটা কি করে জোগাড় করবো? কমার্শিয়াল ব্যাংক, দেখলে কমার্শিয়াল ব্যাংক, পাবলিক ডিপোজিট, ক্রেডিটার্স ইজ দ্য সোর্সেস অফ দিস ক্যাপিটাল। ঠিক আছে তো? এবার বলি স্যার ক্রেডিটার্স, ক্রেডিটার্স কাকে বলে জানিস? পাওনাদার, যাদের কাছ থেকে আমরা ধারে গুডস কিনি। আরে ওরাও তোকে লোন দিচ্ছে কেন? ভালো করে শোন। ধর যাদের থেকে ধারে গুডস কিনলি, ধর কোনো মহাজন থেকে তুই চাল কিনছিস, ওর থেকে ধর তুই 1,00,000 টাকার চাল ধারে কিনেছিস। তো ও বললো আমাকে 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দাও। তাহলে তোকে সময়কাল দিল না একটা, 2 মাসের মধ্যে টাকা শোধ করে দাও। তাহলে যে তোকে একটা, তার মানে কি, ও তোকে 2 মাসের কি দিল? ধার দিল। এটাও তো এক ধরনের, বুঝতে পারলি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে শর্ট টার্ম। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? 2 মাসের টাকা ধার দিলে, এই জন্য বলছে তাহলে সোর্সেস অফ দিস ক্যাপিটাল। 6 নম্বর কি বলছে? নেচার। ফিক্স ক্যাপিটালটা কি? এটাকে ব্লক ক্যাপিটাল বলে। ব্লক, এই ক্যাপিটালটা কি থাকে? এই টাকাটা, এই জিনিসগুলো কিনলে, এই জিনিসের জন্য কি টাকাটা ব্লক হয়ে গেল না টাকাটা? বুঝিস নি কি বললাম? তুই যে মেশিন কিনলি, ধর মেশিনকে 10,00,000 টাকা, 15,00,000 টাকা, 5,00,000 টাকা, 2,00,000 টাকা যে লাগলো, ওই টাকাটা ব্লক হয়ে গেল না? ওই টাকাটা ব্লক হয়ে গেল। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ব্লক হয় না, ওটা সার্কুলেট হয়। সার্কুলেট, ওই টাকাটা ঘুরতে থাকে। বুঝলি? ওই টাকাটা ঘোরে, ওটাকে সার্কুলেট করে। ওয়ার্কিং ক্যাপিটাল কি হয়? সার্কুলেট। ঠিক আছে? সার্কুলেট হয়। 1 বছরের মধ্যে ওটা সার্কুলেট হয়ে যায়। আর কি হয়? কনভার্সন ইনটু ক্যাশ। ফিক্স ক্যাপিটাল তুই এটা ক্যাশে কনভার্ট করতে পারবি না। ফিক্স ক্যাপিটাল, তুই যে একটা মেশিন কিনে নিয়েছিস, এটাকে সঙ্গে সঙ্গে মেশিনটাকে ক্যাশ পাবি? মেশিনটা ক্যাশে কনভার্ট করতে পারবি না। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটাকে তুই ক্যাশে কনভার্ট করতে পারবি, সঙ্গে সঙ্গে ক্যাশে কনভার্ট করতে পারবি। ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশে কনভার্ট করা যায়। ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশে কনভার্ট করা যায়। ঠিক আছে? স্যার কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল বল না? আচ্ছা আরেকটু কথা বলি, ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি জানিস? আমি তোকে বলছি। এই ধর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল হয়। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে? আমি কয়েকটা এক্সাম্পল বলি। ক্যাশ, তো ক্যাশ ক্যাশে কনভার্ট করা যায় না? আর একটা উদাহরণ ব্যাংক, ব্যাংক ক্যাশে কনভার্ট করা যায় না? যখন খুশি টাকা পেয়ে যাবে। আর স্যার ডেটার্স, ডেটার্স ক্যাশে কনভার্ট করা যায়? তুই যার কাছে টাকা পাস সে তোকে টাকা দিয়ে দেবে, এটা তো ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই ভাব একটা মেশিন সঙ্গে সঙ্গে ক্যাশে কনভার্ট করতে, একটা মেশিন কিনেছি, সে কবে মেশিন বেচবি? আরে তুই মেশিন কিনেছিস বেচার জন্য কিনেছিস নাকি? তো ওটা কি করে তুই ক্যাশে কনভার্ট করবি? তো এগুলো বুঝতে হবে। ওটা তো ডিটেলসে পড়তে হবে না, তোকে বলে দিলাম। এই ডিটেলস সব জানবি। হয়তো 11 এ নেই, এগুলো সব 12 এ উঠে আছে আবার ডিটেলস এগুলো। ঠিক আছে? সব ডিটেলস আছে এগুলো। কি করে অঙ্কের মাথায় বুঝবো কি করে ক্যাশে কনভার্ট হয়। ঠিক আছে তো? বোঝা গেল তো কি বললাম এটা? নিশ্চয়ই বুঝতে পারলি প্রথম এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন। এবার দেখ 2 নম্বর কোশ্চেনটা বলছি, হ্যাঁ? বলছে ডিফারেন্স বিটুইন ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম অ্যান্ড হায়ার পারচেজ সিস্টেম। ঠিক আছে তো? ভালো কোশ্চেন। বলছে ডিফারেন্স পড়ো, পার্থক্য পড়ো ইনস্টলমেন্টের সঙ্গে হায়ার পারচেজ। আমি এটা পড়ার আগে এটা তোদের একটা ভালো বুঝিয়ে দিই, ইনস্টলমেন্ট হায়ার পারচেজ জিনিসটা কি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। ধর আজকে তোর একটা ফোন কেনার ইচ্ছা, একদম পুরো বেসিক এক্সাম্পল, ফোন কেনার ইচ্ছা। স্যার কিনবো, ফোন কেনার ইচ্ছা তো ফোন কিনবো, কিন্তু তোর কাছে টাকা নেই। কি ফোন কেনার ইচ্ছা, কিন্তু তুই, তার ফোনটার দাম 30,000 টাকা, কিন্তু তোর হাতে এখন 30,000 টাকা নেই, কিন্তু ফোনটা কেনার খুব ইচ্ছা। তাহলে তুই কেনাটা কি তুই কি কিনতে পারবি না? এখনকার মার্কেটে তোর ফোন কেনার ইচ্ছা 30,000 টাকা দিয়ে।
এখন তোর কাছে 30,000 টাকা নেই, কিন্তু মাসে মাসে তুই কেউ যদি তোর থেকে মাসে মাসে টাকা নেয় তাহলে তুই দিয়ে দিতে পারবি, কোনো সমস্যা নেই। তাহলে বল তুই ফোন কিনতে পারবি কি পারবি না? পারবি। এটা কি সিস্টেমে কেনে ফোন? ইএমআই সিস্টেম। ইএমআই সিস্টেম এটা হচ্ছে ইনস্টলমেন্ট সিস্টেম। ইএমআইটা ইনস্টলমেন্ট সিস্টেম। ইএমআইটা ইনস্টলমেন্ট সিস্টেম। তুই আজকে দোকানে চলে গেলি, একটা ফোনের দোকানে চলে গেলি, বলি কাকা বা দাদা আমি একটা ফোন কিনতে চাই। বলে কেন? অসুবিধা, কিন্তু আমি ইএমআইতে ফোন নেবো। হয়তো তুই শুনেছিস কারোর মুখ থেকে ইএমআই। ইএমআই মানে মাসে মাসে এই টাকাটা দেওয়া যায়। ঠিক আছে, এবার তুই বললি আমি ফোন কিনবো কিন্তু আমার টাকা নেই। বলে কোন চিন্তা নেই, দোকানদার তোকে ফিরিয়ে দেবে না। বলে কাজ করো, তোমাকে আমি ইএমআইতে ফোন কেনার ব্যবস্থা করে দিচ্ছি। তখন আমাকে বললো তুমি, ধর তোকে জিজ্ঞাসা করো তুমি প্রতি মাসে কত দিতে চাও, এসব জিজ্ঞাসা করবে তোকে। বলবি আমি এত টাকা করে দিতে পারবো। বা তোকে বলবে যে তুমি কত মাসে ক মাসের টাকা নেবে, মানে ক মাসের টার্ম নেবে, কতদিন টাকাটা শোধ করবে, সে তোর থেকে জেনে নেবে। তো তুমি বলে দিলি তোর যেটা সুবিধা হবে। অনেকেই কেনে ইএমআইতে ফোন কেনে, কেউ ধর দিতে পারে প্রতি মাসে 2,000 টাকা করে, 2,000 টাকা ইএমআই পায়। কেউ যদি বলে না আমার বাড়িতে প্রচুর টাকা আছে আমি 5,000 টাকা করে দিতে পারবো ইএমআই। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, যে যেমন দিতে পারবে, যে যেমন দিতে পারে। তো এটা হচ্ছে ইএমআই সিস্টেম। এবার শোন, তুই এই দোকানে চলে গেলি ফোন কিনতে, ফোনটার দাম কত? 30,000 টাকা। কিন্তু অনেকে যারা ফোন কিনতে কিছু ডাউন করে, জানিস তো? ডাউন বুঝিস তো? ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট করলে, যদি ডাউন পেমেন্ট করলে না, তোর ইএমআইটা কমে যায় ভ্যালুটা। এবং ফোনের ক্ষেত্রে যে কোনো জিনিসে ডাউন পেমেন্ট 30%ই করতে হয়। যদি করো তো 30% করো। তার ফোনের দাম যে 30,000 টাকা, অনেকে ডাউন করলো 9,000 টাকা। 9,000 টাকা ডাউন করলো, তাহলে রইলো কত? বাকি 21,000 টাকা। আমি ইনস্টলমেন্টে দিয়ে দেবো আস্তে 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 করে। আচ্ছা, তার মানে তুই যেদিন তুই ফোনটা, তাহলে ফোনের মালিকানা কবে পেলি বল? তুই আজকে ফোন কিনতে চলে গেলি, এবং তোকে ইএমআই কাটবে পরের মাস থেকে। ইএমআই কাটবে, কিন্তু এই ফোনটার মালিকানা কবে পেলি তুই? মালিক মানে বুঝিস তো? ফোনের মালিকানা। আচ্ছা, ফোনের মালিকানা বুঝি? হোয়াট ইজ ফোনের মালিকানা? ফোনের মালিকানা বুঝিস? ধর আমি দোকানে চলে গেলাম, ধর আমি একটা ইএমআই তে ফোন কিনলাম, তাহলে ফোন যেদিন তোর হাতে দিয়ে দিল সেই দিন থেকেই তুই ফোনটার মালিক তুই। অন্য কেউ দাবি করতে পারে ফোনটা? বুঝিস নি কি বললাম? বুঝতে পারলি? এটা হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। বুঝেছিস নাকি বুঝিসনি? তুই আজকে একটা দোকানে চলে গেলি, ফোন কিনতে চলে গেলি, ঠিক আছে? ফোন 30,000 টাকার ফোন, তুই বললি তুই 9,000 টাকা ডাউন করে দিলি, তোর কাছে 21,000 টাকা পায়, এখনো 21,000 টাকা পায়। ফোনটা নিয়ে তোর নামে বিল করলো, ফোনটা তুই তুলে নিয়ে চলে আসলি, ফোনটার মালিক তুই। কেউ দাবি, ও দোকানদার দাবি করতে পারে ফোনটার মালিক ও। ঠিক আছে তো? স্যার আমি টাকা দিইনি তো এখন পুরো টাকা, তবুও দাবি করতে পারে ফোনটার মালিক তুই। এটা হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। কিন্তু হায়ার পারচেজ কি জানি? হায়ার পারচেজ, তুই ধর একটা বড় লরি দেখেছিস তো? যে সমস্ত হাই রোডে চলে লরি, সে লরি কিনলি। একটা লরির দাম ধর অনেক টাকা দাম হয়। ধর 10 লাখ, 20 লাখ বা আরো দাম হতে পারে। ঠিক আছে? ধর আমি এরকম একটা এক্সাম্পল, ধর 20 লাখ টাকা বা আরো বেশি দাম হতে পারে। পাঞ্জাব লরিগুলো 20 লাখ টাকা লরির দাম। এবার লরিটা কিনতে গেলে টাকা লাগবে, 20 লাখ টাকা দাম। এবার তুই দোকানে চলে গেলি লরিটা কিনতে, কিন্তু তোর কাছে টাকা নেই। টাকা মানে আছে, এবার 20 লাখ টাকা নেই তোর মধ্যে লরি কেনা। তাহলে তোর কিনতে পারবি না? তোর কি কেনার ইচ্ছে, তুই কিনবি না? অবশ্যই কিনবি। তখন তুই কি বলবি আমি না এখন 20 লাখ টাকা 30% কি, যে লরি কিনবে তার কিছু তো টাকা আছে। ও ধর 6 লাখ টাকা। সব জায়গায় স্যার আপনি 30% হচ্ছেন, আর কোনো কিছু ডাউন পেমেন্ট 30%ই হয়। তোকে জিজ্ঞাসা করি, কোনো কিছু কিনলে 30%ই ডাউন করতে হয়। 30%ই ডাউন পেমেন্ট করতে হয়, 30%, এটাই নিয়ম। ঠিক আছে? 30% করতে হয়। তাহলে 20 লাখ 30% কত? 6 লাখ টাকা ডাউন করে দিলি, রইলো কত? আরো 14 লাখ টাকা তোকে দিতে হবে। তোকে জিজ্ঞাসা করে তুমি কবে টাকা শোধ করবে? বললো তুই বলেছিস যে আমি প্রতি বছর বছর এত করে দেবো, প্রতি বছর বছর এত এত করে দেবো। সেটা স্যার কত দেবেন সেটা ওদের সঙ্গে হিসাব হবে। ওরা বলবে যে বাকি 14 লাখ টাকা, তো প্রতি বছর ধরো আমি 14 লাখ টাকা আমি 4টে বছরে শোধ করে দেবো, 4টে ইনস্টলমেন্ট দেবো। সেই ইনস্টলমেন্ট মাসে মাসে না, সাপোজ ধরো ও বলেছে আমি বছরে দেবো, সেটা ওর মতন টাকা অ্যারেঞ্জ করে দেবে। বুঝতে পারলি তো? এবার প্রশ্ন হলো, স্যার আপনি ধরুন লরি কিনে আনলেন, তাহলে আপনি লরির মালিকানা কবে পাবেন? জানিস লরির মালিকানা কবে পাবো? যবে লরির সবকটা পুরো 20 লাখ টাকা শোধ হবে সেদিন লরির মালিকানা পাবো। এটাই হচ্ছে ডিফারেন্স ইনস্টলমেন্ট আর হায়ার পারচেজ এর মধ্যে। বুঝতে পারলি তো? ডিফারেন্সটা বলতে তাহলে এখানে জিনিসটা কি হয়েছে? মোবাইল, ওটা লরি, ওটা 30,000 টাকার ভ্যালু। 20 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ। বুঝতে পারছিস কি বললাম? হায়ার মানে ব্যাপারটা বুঝতে পারলি? হায়ার পারচেজ আর ইনস্টলমেন্ট। আমরা গ্র্যাজুয়েশনে পড়াই, থার্ড সেমিস্টার গ্র্যাজুয়েশনে একটা চ্যাপ্টার আছে অ্যাকাউন্টস এর, হায়ার পারচেজ আর ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। আমরা খুব হার্ড চ্যাপ্টার বলি, ভালো করে বুঝতে না পারলে হার্ড চ্যাপ্টার হয়। এটার উপরে ওর অঙ্ক হয়, হায়ার পারচেজ আর ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম পুরো অঙ্ক হয়। ঠিক আছে? আমাদের 1 মাস ধরে করা যায় অঙ্কটা। ঠিক আছে তো? তো খুব সুন্দর জিনিস, ইন্টারেস্টিং জিনিস। তাহলে মোটামুটি একটা কনসেপ্ট এসছে তো। আমি যখন ওদের করিয়েছিলাম, পুরো ১ম ক্লাস ছিল পুরো থিওরি পড়িয়েছিলাম, হায়ার পারচেজ ইনস্টলমেন্ট জিনিসটা কি, পুরো থিওরি পড়িয়েছিলাম এটা। তাহলে বুঝতে পারলি তো? তাহলে স্যার এটা কি স্যার আরেকটা শোন,
ভালো করে শুনি যে লরি ধর তোকে বলি, তুই বলি ৪ বছর টাকা শোধ করে দিবি। তুই ১ম বছর টাকা দিতে পেরেছিস। ২য় বছর দিতে পেরেছিস। ৩য় বছরও দিতে পেরেছিস। স্যার ৪ নম্বর বছর আমার কাছে টাকা ছিল না, দিতে পারিনি। কি করবে জানিস? ও আসবে। লরির কোম্পানির মালিক চলে আসবে। ও লরিটা তুলে নিয়ে চলে যাবে। লরি তুলে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে হায়ার পারচেজ। স্যার আমি ৩ বছর টাকা দিলাম, তোমাকে ৩ বছর ব্যবহার করতে দিল গাড়ি। উফ! ও তোমাকে ৩ বছর ব্যবহার করতে দিল গাড়ি। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, ফোনে যদি টাকা না দেওয়া হয় কি হবে? ফোনের ক্ষেত্রে বলবো, এ তো সব বলবে, পয়েন্টগুলো আছে ফোনের ক্ষেত্রে টাকা না দেওয়া হলে। ও তোর বিরুদ্ধে, ফোনের দোকানের মালিক তোর বিরুদ্ধে কেস করতে পারবে। বলে টাকা দাও। এর চেয়ে বেশি কি করতে পারবে? দিলাম না। দিলি না, দিলি না। যেমন ওর 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 ট্যাগলাইন লেগেই আছে। ঠিক আছে তো? যাই হোক। এদিক শোন, দেখ ডিফারেন্স গুলো পড়। ১ম পয়েন্ট কি বলছে? রেগুলেশন অ্যাক্ট। ইনস্টলমেন্টের জন্য, আচ্ছা আমরা লতে আছে, এই কোশ্চেনে লতে আবার আছে। যারা ল পড়বি তাদের লয়ে 2nd 3rd চ্যাপ্টারে এই কোশ্চেনটাই আছে। এই কোশ্চেন 3rd চ্যাপ্টারে। সেল অফ গুডস অ্যাক্ট। দেখতে তুই পড়লেই বুঝবি, ভালো করে পড়, প্রথম লাইনটা পড় একটু সুন্দর করে। কি বলেছে? ইট ইজ রেগুলেটেড বাই সেল অফ গুডস অ্যাক্ট 1930। তাহলে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম বলছে, ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমের জন্য যে আইনটা আছে সেটা কোথায় লেখা আছে? সেল অফ গুডস অ্যাক্ট 1930 তে। কিন্তু হায়ার পারচেসের যে আইনটা কোথায় আছে? হায়ার পারচেস অ্যাক্ট 1972। প্রথম পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট অলরেডি ডিসকাশন করলাম 10 মিনিট ধরে তোকে, ওনারশিপ অফ গুডস। ওনারশিপ অফ গুডস মানে কি বলতো? গুডসের মালিকানা। মালিকানা বলছে, ইন দিস কেস দ্য ওনারশিপ অফ গুডস ইজ ট্রান্সফার টু দ্য বায়ার ইমিডিয়েট অন সাইনিং দ্য এগ্রিমেন্ট অফ সেল। ফোন, তুই ফোন যেদিন কিনতে গেলি, এগ্রিমেন্ট সাইন হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, সেই দিনই তুই ফোনের মালিকানা পেয়ে গেলি। যেটা কিছুক্ষণ আগে বললাম ইনস্টলমেন্ট। কিন্তু হায়ার পারচেস এটা না। এটা কি? ইন দিস কেস দ্য ওনারশিপ অফ দ্য গুডস ইজ ট্রান্সফার টু দ্য বায়ার অনলি অন পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। তুই একটা লরি কিনতে গেছিস, বলে 4 বছর টাকা শোধ করবি, 4 নম্বর বছরের টাকাটা শোধ করবি, তারপর লরির মালিকানা পাবি। তার আগে লরির মালিকানা পাবি। বুঝতে পারলি ডিফারেন্সটা আমি কি বললাম? আমি আগে এটা বললাম, সেটাই বলেছে এটা। এটা মাথায় রাখবি। রাইট টু রিটার্ন গুডস। ইন দিস কেস দ্য পারচেসার ক্যান নট রিটার্ন গুডস। পারচেসার ক্যান নট রিটার্ন গুডস। ঠিক আছে তো? আনলেস দেয়ার ইজ সাম ফল্ট উইথ সেলার। ঠিক আছে তো? তো বলছে মানে যে রাইট টু রিটার্ন, রাইট মানে জানিস তো অধিকার। কিসের অধিকার? রিটার্ন গুডস। মানে রিটার্ন গুডস মানে তোরা পড়েছিস গুডস রিটার্ন, পণ্য ফেরত, পণ্য ফেরতের অধিকার। অর্থাৎ তুই একটা ফোন কিনে নিয়ে এসেছিস দোকান থেকে। ঠিক আছে? তোর কয়েকদিন ইউজ করলি, বললি আমি ফোনটা ফেরত দিয়ে দিলাম। পারিস না ফেরত দিতে। রিটার্ন হবেই না ফোন। ফোনটা খুলে নিলি, সিল প্যাক খুলে ফোনটা ১ দিন ২ দিন ইউজ করলি, তারপর ফেরত দিলি। হবে না কিন্তু ফেরত। যদি না সেলারের ভুল থাকে, যে বেচলো তার যদি ভুল না থাকে, তুই ফেরত। দেখেন ভালো করে পড়। বলছে, ইন দিস কেস দ্য পারচেসার ক্যান নট রিটার্ন। তুই যে ফোনটা কিনে আনলি, তুই সেটা রিটার্ন করতে পারবি না, আনলেস দেয়ার ইজ সাম ফল্ট উইথ দ্য সেলার। যদি সেলারের কোনো ডিফল্ট থাকে তাহলেই হবে। ওর যদি কোনো ভুল থাকে তাহলেই তোর ফেরতটা হতে পারে, আদারওয়াইজ কোনো ফেরত হবে না। বুঝতে পারলি কি বললাম? কি হয়েছে? তুই আজ একটা ফোন কিনে নিয়ে চলে আসলি, ১ দিন ইউজ করলি, তারপর তুই ফোনটাকে চেয়ে বলে এই ফোনটা নেবো না, অন্য ফোন নেবো। হয় কখনো? করবে কোনদিন চেঞ্জ? কোনোদিন চেঞ্জ করবে না। বুঝতে পারছিস তো? উদাহরণটা বোঝ। আর ওখানে কি? ইন দিস কেস পারচেসার মে রিটার্ন গুডস। তুই লরি কিনে নিয়ে আসলি, তুই রিটার্ন করতে পারিস, কোনো সমস্যা নেই। রিটার্ন করতে পারিস, সেটা করতে দেবে, কোনো সমস্যা নেই এখানে। রিটার্ন করতেই পারিস, কোনো কিছু হতে পারে, তুই রিটার্ন করতে পারিস, কোনো সমস্যা নেই। মানে ফিনান্সিয়াল দিক দিয়ে হলেও আমি করতে পারবো। ঠিক আছে তো? তারপর হচ্ছে কি বলছে ৪ রিপোজিশন। রিপোজিশন মানে ওই যে বললাম, স্যার ও যে কিছুক্ষণ আগে বললো, স্যার আমি ফোন কিনে নিয়ে আসলাম, আমি ধরুন ইনস্টলমেন্ট দিতে পারলাম না, তাহলে কি হবে? এবার ধর আরেকজন বলে, স্যার আমি লরি কিনে নিয়ে আসলাম, ইনস্টল দিতে পারলাম না, কি হবে? এ তো বলেই দিলি, স্যার লরি কিনে আনলেন, যদি ইনস্টলমেন্ট দিতে না পারেন ও কি করবে? ও লরি তুলে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে কি বলেছে রিপোজিশন? ইফ দ্য পারচেসার ফেল টু পে এনি ইনস্টলমেন্ট দ্য ভেন্ডার। স্যার ভেন্ডার কাকে বলে? যার থেকে তুই কিনলি তাকে বলে ভেন্ডার। ঠিক আছে? যেখানে ভালো ভাষায় ভেন্ডার বলা হয়, ভালো ভাষায়। ঠিক আছে তো? সেলারের জায়গায় ভেন্ডার বললাম। ভেন্ডার ক্যান নট রিপোজ দ্য গুডস। তার মানে কি? ও কিন্তু ফোন তোর থেকে নিতে পারবে না। ঠিক আছে তো? হি ক্যান অনলি সু। ঠিক আছে তো? এগেইনস্ট দ্য পারচেসার ফর রিয়ালাইজেশন অফ দ্য ডিউ। মানে তোর বিরুদ্ধে কেস করতে পারবে। তোর বিরুদ্ধে কেস করতে পারবে। ঠিক আছে? সু মানে কি বলতো? মামলা দায়ের করা। ঠিক আছে তো? টাকাটা আদায় করার জন্য তোর বিরুদ্ধে মামলা করতে পারবে। ব্যাস, কর মামলা। ঠিক আছে তো? হ্যাঁ, এসইউই।
তো বলছে রাইট অফ ডিসপোজাল। রাইট অফ ডিসপোজাল জিনিসটা কি? রাইট অফ ডিসপোজাল, ডিসপোজাল মানে তো জানিসই, বুঝতে পারছিস, পণ্য হস্তান্তরের অধিকার। ঠিক আছে, ডিসপোজাল মানে পণ্য হস্তান্তর। ঠিক আছে তো, তা পারচেসার ক্যান হায়ার আউট, ঠিক আছে তো, সেল অর মর্টগেজ দ্য গুডস ইন এনি টাইম। তার মানে যে কিনছে সে এটাকে সেল করতে পারে, কখনো ইনস্টলমেন্ট সিস্টেম তুমি সেল করে দিতে পারো। আমি একটা ফোন কিনেছিস, ভালো করে শোন, আজকে আমি একটা ফোন কিনেছি, আজকে কিনেছি। তুই অনেকে জানিস কি ফোন, অনেকের একটা ন্যাক থাকে, মানে কেমন বলতো নেশা থাকে, ও ফোন কিনে বেচে। আজকে একটা ফোন কিনলাম, কয়েকদিন ইউজ করে বেঁচে দিয়ে আবার নতুন ফোন থাকে না, অনেকের ইচ্ছা থাকে না, জানিস অনেকের তো এরকম প্যাশন থাকে, জাস্ট নতুন নতুন ফোন। তার মানে আমি আজকে ফোন কিনলাম, আমার এখন ইনস্টলমেন্ট শোধ হয়নি, ইনস্টলমেন্ট আমরা শোধই করিনি। ধর আমি এতগুলি, আমি বলছি 1 বছরের মধ্যে পুরো টাকাটা শোধ করে দেবো, আমি 2 মাসের মধ্যে ফোনটা বেঁচে দিতে পারি। ও দোকানদার তোর কাছে কোনো কৈফিয়ত চেতে পারবে না, তুই কোনো কৈফিয়ত দিবিই না ওখানে। কেননা ফোনের মালিকানা আমি যেদিন পেয়ে যাবো, আমি আজকে মালিকানা পেয়েছি, কালকে বেঁচে দিতে পারি। এখানে এটাই বলেছে, পড় ভালো করে। বলছে দ্য পারচেসার ক্যান হায়ার আউট, সেল অর মর্টগেজ দ্য গুডস এনি টাইম। আর ওখানে কি বলছে? পারচেসার ক্যান নট হায়ার আউট, ঠিক আছে, পারচেসার ক্যান নট হায়ার আউট, সেল অর মর্টগেজ দ্য গুডস বিফোর দ্য মেকিং ফুল পেমেন্ট। তুই পুরো পেমেন্টটাকে তুই কখনো করতে পারবি, বেচতে পারবি না। কি বললাম বুঝতে পারলি? ওখানে দেখ ভালো করে, বুঝতে পারলি তো? তুই যতদিন না পর্যন্ত লরি কিনেছিস, যতদিন না পর্যন্ত 4টে বছর টাকা শোধ করবি, তত 4টে বছর টাকা শোধ না করলে তুই মালিকানা পাবি। আর তুই মালিকানা না পেলে কি করে গাড়ি বেচবি? দেখ আমি সব কটা পয়েন্ট ডিটেলসে বোঝাচ্ছি, যাতে তোর লিখতে পারিস পরীক্ষা হলে ঢুকে, বা আমি যে লিখতে দেবো লিখতে পারবি। ইনস্টলমেন্ট, ইন দিস কেস দ্য ইনস্টলমেন্ট পেড আর অলওয়েজ ট্রিটেড অ্যাজ পার্ট অফ রিডেমশন অফ ভ্যালু অফ গুডস। ঠিক আছে তো, ইনস্টলমেন্ট কিস্তি, ঠিক আছে তো। বলছে যে এখানে কি বলে, যে ইন দিস কেস দ্য ইনস্টলমেন্ট পেড আর অলওয়েজ ট্রিটেড, ইনস্টলমেন্ট যে পে করছে এটা কি হিসেবে ট্রিট করা হয়? বলছে অ্যাজ পার্ট অফ রিডেমশন ভ্যালু অফ গুডস, ভ্যালু অফ গুডস, গুডসের যে ভ্যালু তার রিডেমশন পার্ট হিসেবে ধরা হয়। ঠিক আছে তো। আর ওখানে কি বলছে? বলছে ইন দিস কেস ইনস্টলমেন্ট হুইচ আর পেড বিফোর মেকিং ফুল পেমেন্ট আর ট্রিটেড অ্যাজ হায়ার চার্জেস। তার মানে যতদিন না পর্যন্ত গাড়ির টাকা পুরোপুরি শোধ হবে, তুই যে ইনস্টলমেন্টগুলো পে করবি, এটাকে কি ধরা হয়? গাড়ির ভাড়া, গাড়ির ভাড়া, গাড়ির ভাড়া ধরা হয়। হায়ার চার্জ, হায়ার মানে কি জানিস? HIRE, হায়ার মানে কি? ভাড়া। এই হায়ার মানে ভাড়া, কি HIRE, হায়ার মানে কি? ভাড়া। তারপর নেম অফ দ্য পার্টিস ইনভলভ। বলছে ইনস্টলমেন্টে কটা পার্টি যুক্ত থাকে? ইনস্টলমেন্টে জানিস 2টো পার্টি যুক্ত থাকে, আর হায়ার পারচেসেও 2টো পার্টি যুক্ত থাকে। ইনস্টলমেন্টে যে 2টো পার্টি যুক্ত থাকে, একটাকে বলে বায়ার আর একটাকে বলে সেলার। তুই কোন দোকানে ফোন কিনতে গেছিস, তাহলে কি হলি? তুই হয়ে গেলি কি? বায়ার। যে বেচলো সে হয়ে গেল সেলার। আর স্যার হায়ার পারচেস 2টো পার্টি, যে কিনছে তাকে বলে হায়ার পারচেসার, আর যে বেচছে তাকে বলে হায়ার ভেন্ডার। হায়ার পারচেসার আর হায়ার ভেন্ডার। এখানে যাই না কি লেখা আছে দেখ, একটা হচ্ছে কি লেখা আছে, দ্য পার্টিস ইনভলভ ইন দ্য হায়ার পারচেস আর কল্ড, ওই কল হায়ারার অ্যান্ড হায়ার ভেন্ডার। ওই তো বললাম। লাস্ট বলছে নেচার অফ এগ্রিমেন্ট। তাহলে প্রথমটা ইনস্টলমেন্ট সেলের এগ্রিমেন্ট, আর ওটা কিসের? ভাড়ার এগ্রিমেন্ট। ওটা সেলের এগ্রিমেন্ট, ওটা ভাড়ার এগ্রিমেন্ট। তার মানে হচ্ছে এগ্রিমেন্ট অফ সেল, ওটা এগ্রিমেন্ট অফ হায়ারিং। কটা কোশ্চেন পড়ালাম বল? 3টে কোশ্চেন পড়েছিলাম। 4টে বাকি। 4টার মধ্যে আমি বললাম 7টার মধ্যে 2টা হয়ে যাবে, 7টার মধ্যে। ঠিক আছে, এই 3টে কোশ্চেন বাড়িতে ভালো করে পড়ে নে, আবার পরের দিন পড়াবো। এই 3টে কোশ্চেন বাড়িতে ভালো করে পড়ে নে, পরের দিন 4টে পড়াবো, শেষ। ঠিক আছে তো।